আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্র্যাশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টাকে শিক্ষকদের দিকে দৃষ্টি দিতে দিচ্ছেন না কিছু গণবিরোধী উপদেষ্টা, দাবি রুহুল কবির রিজভী। আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আহত অন্তত ৫। ফিলিপাইনে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত। এবং ওয়ানডে থেকে অবসর নিলেন বিশ্বসেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের পর দেশ বর্তমানে এক ভয়াবহ সময়ে পার করছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সুশীল তথা শিক্ষিত সমাজকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। অথচ বাস্তব চিত্র উল্টো। বর্তমান প্রজন্ম রাজনীতির প্রতি ব্যাপক উদাসীন। দেশের রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার এবং মাত্রাতিরিক্ত দুর্নীতি এর জন্য দায়ী। রাজনীতি নিয়ে এত উদাসীনতার কারণ কি? নগরবাসী ভাবনায় তা তুলে এনেছেন রিপোর্টার জাকির হোসেন। ক্যামেরায় ছিলেন নীরব মল্লিক। রাজনীতি ভালো না, মানুষ এখন ভয় খাইতেছে। এটা হচ্ছে গিয়ে মানুষের ধোঁকা খাতে খাতে মানুষের এই অবস্থা হয়েছে। আস্তে 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 মানুষের মধ্যে রাজনীতি একেবারে বিতৃষ্ণা হয়ে যায়। রাজনীতির কথা শুনলেই মানুষের মধ্যে এক প্রকার অনীহা এবং বিতৃষ্ণা বা মানে এক প্রকার বঞ্চনার সুর পাওয়া যায়। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি এমন অবস্থায় পৌঁছে গেছে, মানুষ রাজনীতির কথা শুনলেই ভীত এবং অনিচ্ছা প্রকাশ করছে আসলে রাজনীতির বিষয়ে কথা বলতে। কিন্তু কেন এমন হলো এই বিষয়ে আজকে আমরা কুরাশ নিউজের পর্দায় নগরবাসীর ভাবনায় জানার চেষ্টা করব। সঙ্গে আছে আমি জাকির হোসেন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক কেন রাজনীতির ক্ষেত্রে মানুষের অনীহা তৈরি হয়েছে। ভাই, রাজনীতির কথা শুনলেই সবাই একটা আতঙ্ক বোধ করে বা কথা বলতে চায় না বা অনীহা প্রকাশ করে, আসলে কেন? বলতে হচ্ছে আপনার এই রাজনীতিক এখন তো সাধারণ মানুষের রাজনীতিক এখন আর মানে আগ্রহ জমায় না মানুষের মনের ভিতরে, কারণ ভয় কাজ করে। রাজনীতিক শুনলে মানুষের হচ্ছে মানে পচা রাজনীতি আর কি। এখন মানুষের আর আগের মতো নেই। রাজনীতি করে আর একটা যে সাহস ছিল, ওই সাহসটা এখন আর নাই মানুষের। রাজনীতি মনে করে রাজনীতি ভালো না। এই যে পিছনে যে ফেসিবাদ সরকার ছিল, এই সরকারের যে অনেক করছিল, এরপরে এখন আবার যারা মানে নতুন করে রাজনীতি করার চিন্তা ভাবনা করতেছে, এরা হচ্ছে সাধারণ মানুষের প্রতি মানে জুলুমের একটা দেখা যাচ্ছে। মানে মানুষের চাঁদাবাজি করার একটা সুযোগ খুঁজে খুঁজে নিতেছে কিছু রাজনৈতিক দল। গত সরকার হাসিনা সরকার মানে যেটা আমাদের উপর সরকারের চাপ ছিল, সরকার প্রশাসনিকভাবে মানুষের উপর যে নির্যাতন করছে, ওই নির্যাতনের কারণে আমরা মুখ খুলতে পারিনি। এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পর আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা হয়েছে, এই জন্য আমরা একটু মুখ খুলে কথা বলতে পারতেছি। এটাই আমাদের সাহস। আমরা আশা করি ভবিষ্যতে যাতে আমাদের সেই প্রশাসনিক ব্যবস্থা ভালো থাকে, সুস্থ থাকে এবং বিচার ব্যবস্থা ভালো থাকে। এটা হচ্ছে গিয়ে মানুষের ধোঁকা খাতে খাতে মানুষের এই অবস্থা হয়েছে। সাধারণ মানুষ বারবার যারাই যখনই ক্ষমতায় আসে তারাই তাকে সাধারণ মানুষটা ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, কতিপয় মুষ্টিমেয় লোকজন তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যে কোনো ধরনের দুর্নীতি বেছে নিচ্ছে। এই কারণেই সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না। যেমন দ্রব্যমূল্য ধরেন, মানুষ তো চায় দ্রব্যমূল্য একটু সহন পর্যায়ে থাক, তারা কিনে কাইটে খাক। হ্যাঁ, এরকম কিছু, তাই না? তা আপনি যেখানেই যান ধোঁকাবাজিতে ভরে গেছে দুনিয়াটা ভাই। আপনি ঘরে দেখেন, বাইরে দেখেন, ঠিক আছে, যে নিরীহ মানুষের জন্য কেউ নাই। এটা আমরা জানি যে দীর্ঘ সময় আওয়ামী লীগ যে স্বৈরা শাসকের যে ভূমিকা পালন করেছিল, এক্ষেত্রে আসলে তারা মানে এমন একটা অবস্থা বিরাজমান করেছিল বাংলার জনগণের কাছে, যে আসলে এই নির্বাচন কিংবা কোনো একটা দলকে আবার ক্ষমতায় বসাবে, এটা বাঙালিরা এখন ভয় পাচ্ছে। এটা হচ্ছে মূল বিষয় ছিল। তো এখন আসলে আমরা জানি যে একটা দেশ বা রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কখনো চলতে পারে না। অর্থাৎ আপনার তৃণমূল পর্যায়ে যে সমস্যাগুলো বিরাজমান হবে, এইটার সমাধান শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা সম্ভব। তো এক্ষেত্রে আসলে আমরা দেখি যে বর্তমানে যে স্টুডেন্টরা হচ্ছে আপনার নতুন দল তৈরি করছে, তো এক্ষেত্রে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের এখানে কিন্তু দলের অনেক কোনো অভাব নেই, অনেক দল আছে, কিন্তু আসলে মূলত হচ্ছে জনগণের আশার প্রতিফলনটা বুঝতে হবে আগে।
তো যেমন আমরা জানি যে সবার হচ্ছে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই বিষয়টার প্রতি ফোকাস করতে হবে আগে, বা চাহিদার প্রতি ফোকাস করতে হবে। জনগণ প্রান্তিক পর্যায়ে জনগণ কি চায় এই দিকে মনোনিবেশ করতে হবে। দেশকে আমরা সবাই ভালোবাসি, দেশকে আমরা সবাই ভালোবাসি, তবে যখনই যে ক্ষমতায় যায় তখনই তার ক্ষমতার যে অপব্যবহারটা শুরু করে, তখনই আস্তে আস্তে মানুষের ভিতর থেকে যে রাজনীতি থেকে একটু মানুষের মুখ ফিরিয়ে নেয়। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি কেউ 15 বছর, কেউ 9 বছর, কেউ রাষ্ট্র ক্ষমতা এইভাবে দখল করেছে, এভাবে দখল করেছে। তখন মানুষের মধ্যে আস্তে 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 মানুষের মধ্যে রাজনীতি একেবারে বিতৃষ্ণা হয়ে যায়, যে কার কাছে যাব, কার কাছে দিব। দেশের সার্বিক পরিস্থিতি ভালো না, বাজার দ্রব্য মূল্য ভালো না, তখনই মানুষের মধ্যে রাজনীতিতে একটা অনীহা চলে আসে। অনেকে আবার ভাবে যে যাহ, দেশটা একেবারে সামরিক শাসন চললে মনে ভালো হইতো, কোনো গণতন্ত্র দরকার নাই, রাজনীতি দরকার নাই, কিছু দরকার নাই, একজন একভাবে চলুক। আবার সেই আর্মি শাসন যদি চলে, তখন এটাও আবার বহির্বিশ্বের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, তারাও অনেক সময় আবার অনেকে স্বৈরাচারী হয়ে যায়। মানুষ এখনো বিরক্ত প্রকাশ করতেছে এই জন্যই যে তাদের আগে যে 50 বছর পর্যন্ত মানে ভয় পাইতো রাজনৈতিক দল নিয়ে, এখনো সে ভয়টা পাইতেছে। এখনো মানুষ মনে করতেছে যে সন্ত্রাসীরা ক্ষমতা আসবে, সাদাবাজরা ক্ষমতা আসবে। আমি একজন প্রবাসী, কিন্তু সৌদি আরব প্রবাসী, আমি 17 বছর ছিলাম সৌদি আরব। এই জন্য মানুষ ভয় পাইতেছে এখন যে যে আগে যারা রাজনীতি করে গেছে এরা যদি ক্ষমতা আসে, এই জন্য মানুষের ভয়ে মুখ কেউ খুলতেছে না। এটাই আর কি। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমাদের ভয়ের কিছু নেই, আমাদের সাহস থাকতে হবে সাধারণ মানুষের, তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দেখবেন এই এই দেশে যে ভয়ের কিছু নেই। 53 বছর মানুষ ভয় পেয়ে আসছে, এখন ভয় পেলে কি আমাদের দেশ আরো তো পেছনে চলে যাবে? এখন তো চলে যাবে মানে সিঙ্গাপুর, মালয়েশিয়া আপনারা দেখেন না, এরা কেন সামনে গেছে? এরা ভয় খায় না, এরা সাধারণ মানুষের ভয় খায় না। আমাদের দেশেও ভয় খায়, এখন মানুষ এখন ভয় খাইতেছে। যেখানে যে কার্যকলাপ দেশে হইতেছে, মনে করেন এখানে হাইজাকার, এখানে এক নম্বর আমাদের প্রশাসনের সমস্যা। প্রশাসনরা মানুষের সহযোগিতা করে না, সাধারণ মানুষের সহযোগিতা করে না, ওই সন্ত্রাসীদেরকে সহযোগিতা করে। ও যারা মনে করেন আপনার তাদেরকে চাঁদা দিতে পারবে এদেরকে সহযোগিতা করে, ভালো কাউকে সহযোগিতা করে না এরা। এই সমস্যা হয়েছে এটা। রাজধানীর গাবতলী বেড়িবাঁধে ইট, বালু ও পাথর এবং আড়ত ঘরসহ আশেপাশের অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। বুধবার সকালে অভিযানে অন্তত অর্ধশতাধিক আড়ত ঘর উচ্ছেদ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। অভিযানের বিষয়ে তিনি বলেন, গাবতলী বেড়িবাঁধ সড়কের দুপাশে ডিএনসিসির প্রায় 150 একর জায়গা রয়েছে। এসব জায়গা দীর্ঘ সময় ধরে দখল করে রাখা হয়েছে। সিটি কর্পোরেশনের সম্পত্তিগুলো দখলমুক্ত করা তাদের দায়িত্ব। এসব জায়গা দখলমুক্ত করে মাঠ ও পার্ক করা হবে বলেও জানান তিনি। এ সময় ইট, পাথর ও বালুর আড়ত ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নিতে 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়। সরকারের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলোকে দখলমুক্ত করাটা হচ্ছে আমার একটি বড় ম্যান্ডেটের একটি, এবং আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় যে জায়গা সেটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে এখানে প্রায় 30 একরের উপরে জায়গা, মানে 90 বিঘা জায়গা আছে, এবং এই যে সামনে রাস্তা বেড়িবাঁধ দেখেছেন তারপরে আমাদের জায়গা আছে প্রায় 150 একর জায়গা আছে টোটাল। তো সুতরাং 150 একরের মধ্যে ওই অংশ ভরাট আছে, দখল আছে, সেগুলো আমরা উদ্ধার করব, এবং এই উদ্ধার কাজ শুরু হয়েছে আজকে থেকে। এবং আমার পিছনে যে জায়গাগুলো, এখানে ইটের ভাটা এবং অন্যান্য যে কমার্শিয়াল যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন, এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন, এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে, সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই। গণবিরোধী কিছু উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে শিক্ষকদের দিক থেকে দৃষ্টি দিতে দিচ্ছেন না বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নন এমপিও শিক্ষকরা পেটের ক্ষুধা নিবারণের জন্য যে দাবি তুলেছে, এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করছে না সরকার। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন এমপিও শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী এ সময় আরো বলেন, আজকে যারা সমাজের মেরুদণ্ড, সমাজকে যারা নির্মাণ করবেন, তারা রাস্তায় দাঁড়িয়ে স্বাভাবিক জীবনযাপনের কিছু দাবি করছেন, অথচ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নজর নেই। শিক্ষকদেরকে ক্ষুধার্ত ও অনাহারে রেখে জাতি হিসেবে কোনো দিন এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। রয়েছে তাদেরকে রাস্তায় বসে থাকতে হবে, তাদেরকে রুটি রুজির জন্য ধর্ণা দিতে হবে সচিবালয়ের সামনে। যারা এই ঢাকা শহরে ক্যাসিনো চালিয়েছে, জুয়ার আড্ডা বসিয়েছে, যারা মানুষের খাদ্য পণ্যের উপর সিন্ডিকেট করেছে, বাজারে বাজারে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসকে অলিগার্কি যারা চালিয়েছে, সিন্ডিকেট করেছে, তারা কিন্তু খুব একটা গ্রেপ্তার হন না। তাদের ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই। 11 দিন ধরে এই নন এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পেটের ক্ষুধা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছে, এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করেননি সরকারের পক্ষ। এটা তো আবু সাইদের রক্ত ঝরা সরকার, এটা তো মুগ্ধের রক্ত ঝরা সরকার, এটা তো আহনাফের রক্ত ঝরা সরকার। তো সেই সরকার আজকে সমাজের যারা মেরুদণ্ড, সমাজকে যারা নির্মাণ করবেন, ছাত্রদেরকে যারা গড়ে তুলবেন, তারা রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের আহারের জন্য, খাদ্যের জন্য, কোনো রকমে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আজকে তারা দাবি করছেন, অথচ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নজর নেই, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দাবি দেওয়া পূরণের আশ্বাস নেই। রমজানের শুরুতে নির্দিষ্ট কিছু সবজির দাম আকাশচুম্বী হলেও বর্তমানে তা কমতে শুরু করেছে। পাশাপাশি স্থিতিশীল আছে সব ধরনের মাংসের দাম, কিন্তু বেড়েছে বিভিন্ন প্রজাতির মাছের দাম। রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ বাজার ঘুরে রমজানের বাজার দর জানাচ্ছেন জাকির হোসেন। কোরাস নিউজের আজকের বাজার দরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকির হোসেন। দর্শক, আমরা আজকে এসেছি রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ বাজারে। আজকে আপনাদের জানানোর চেষ্টা করব সবজি, মাছ, মাংস সহ নিত্যপণ্য যে পণ্য আছে সেগুলোর কেমন দাম এবং কোনটির দাম বেড়েছে, কোনটির দাম রমজান উপলক্ষে কমেছে, সে বিষয়েও আজকে আমরা জানানোর চেষ্টা করব। দর্শক, চলুন তাহলে জেনে নিই। ভাই, আজকে তো রমজানের 4 রোজা, আসলে কোন সবজির কেমন দাম যাচ্ছে? আজকে সবজি হলো ভেন্ডি হলো 120 টাকা কিলো, পটল 120 টাকা, তারপরে সিম আছে 50 টাকা কেজি, চিচিঙ্গা আছে 60 টাকা কেজি, করলা আছে উস্তা 100 টাকা কেজি, তার বেগুন 80 টাকা কেজি, শসা 50 টাকা কেজি, লেবু 80 টাকা হালি, তারপরে মরিচ আছে 60 টাকা কেজি, মটরশুঁটি আছে 70 টাকা 60 টাকা এরকম বিক্রি হয়। ফুলকপি 30 টাকা পিস, লাউ 50 টাকা পিস, আশি সবজি এরকম। কেজি 200 টাকা, টাটকিনি 200, চাপিলা 200, মলা 250, এটা 300। রোজা উপলক্ষে কি দাম বাড়ছে না কমছে? ওখান একটু বেশি, আবার 2 দিন আগে আবার একটু কম আছে। ব্রয়লার 180, সোনালী 260, কাল 300, সোনা এটি 240, লেয়ার লালটা 300, সাদাটা 240। লেয়ারের দাম কি বাড়তি আগে থেকে? লেয়ার দাম আগের মতনই আছে, কম নেই, মানে আগে সেম দাম আছে। ব্রয়লার কি 100? ব্রয়লার কত করে? ব্রয়লার 190, 80 এরকম চলছে। 190, 80? তাহলে ব্রয়লার তো গত বছরে ছিল 220, 240 রমজানে। এবারে গতবার থেকে এবারে দাম কম। বলেন, আজকে গরু কত করে কেজি বিক্রি করছে? 750। 750? দাম তো বাড়ে নাই। দাম না, আগের মতোই আছে, 750। এবার জেলার সংবাদ। সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 5 শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে আশুলিয়ার বড়ইপাড়া এলাকায় তানজিলা টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের 2টি ইউনিট প্রায় 30 মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, কারখানাটির ফিনিশিং ফ্লোরের স্ট্যান্ডার্ড মেশিনে বার্ন হয়ে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় আহত 5 জনের মধ্যে
দুজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিপাইনে বিমান বাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। সামরিক কর্মকর্তারা বুধবার এক বিবৃতিতে জানান, দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে অভিযান চালানোর সময় বিমান বাহিনীর প্লেনটি বিধ্বস্ত হয়। ফিলিপাইন বিমান বাহিনী জানায়, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে বুকিনদন প্রদেশে একটি অভিযানের সময় FA-50 যুদ্ধ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দক্ষিণাঞ্চলীয় মিনদাদাও অঞ্চলে কালাতুয়াখাং পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। এ সময় 2 পাইলট সহ মৃতদেহ ঘটনাস্থলে পাওয়া যায়। দুর্ঘটনায় কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান দেশটির বিমান বাহিনী। জানাবো খেলার খবর। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হারের পরদিন বুধবার অবসরের ঘোষণা দেন তিনি। নিয়মিত অধিনায়কের ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্মিথের কাঁধে তুলে দেওয়া হয় অধিনায়কত্ব, কিন্তু অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলতে ব্যর্থ হন স্মিথ। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি ওয়ানডেতে তার শেষ ম্যাচ হয়ে থাকলো। 35 বছর বয়সী এই ডানহাতি ব্যাটার 170 ওয়ানডেতে রান করেছেন 5800, 12 সেঞ্চুরি আর 25 হাফ সেঞ্চুরিতেও অস্ট্রেলিয়ান সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় স্মিথের অবস্থান 12তম। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বন্দুক উঁচিয়ে মারামারির অভিযোগে মামলা দায়ের হলো জনপ্রিয় বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়ার ফারহান আজমেরির বিরুদ্ধে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গেল সোমবার মধ্যরাতে ফারহানের দল এবং অন্য একটি দলের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হলে শেষমেশ উপায় না পেয়ে ফারহান তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক তাক করে অপর পক্ষকে গুলি চালানোর হুমকি দেন। তবে পুলিশের ভাষ্যমতে ছোটখাটো বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার পর কালাঙ্গুট পুলিশ ফারহানের বিরুদ্ধে ক্যান্ডালিম সমুদ্র সৈকতে হট্টগোল সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টাকে শিক্ষকদের দিকে দৃষ্টি দিতে দিচ্ছেন না কিছু গণবিরোধী উপদেষ্টা, দাবি রুহুল কবির রিজভী। আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আহত অন্তত 5। ফিলিপাইনে যুদ্ধবিমান বিধ্বস্ত, 2 পাইলট নিহত। এবং ওয়ানডে থেকে অবসর নিলেন বিশ্বসেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।